দর্শক স্বাগত জানাচ্ছি ইয়াং নাইটে। প্রতি রাতে আমরা এটি নিউজে আপনাদের সামনে তরুণ সমাজের প্রতিনিধি যারা তাদেরকে উপস্থিত করি, যারা ব্যতিক্রমী কাজ করছেন, যারা বিভিন্ন ক্ষেত্রে নেতৃত্ব দিচ্ছেন, যারা বাংলাদেশের জন্য উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করছেন, সেরকম তরুণদের আপনাদের সামনে হাজির করে পরিচয় করিয়ে দেই এবং তারুণ্যের চলমান নানান ইস্যুকেও এখানে উপস্থাপন করি। আপনারা জানেন যে বাংলাদেশের রাজনীতি, জাতীয় রাজনীতি কিংবা বাংলাদেশের ইতিহাস এর সাথে একটি শব্দ খুব বোধহয় জড়িত ঢাকা বিশ্ববিদ্যালয়। সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর ইতিহাসও বাংলাদেশের ইতিহাসের সঙ্গে অনেকটা জড়িয়ে। ডাকসু নির্বাচন ২৮ বছর ধরে বন্ধ, ২৮ বছর পর ডাকসু নির্বাচন হতে যাচ্ছে। এটা নিয়ে অন্তত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে এবং যারা বাংলাদেশের রাজনীতি সচেতন তাদের মধ্যে একটা ইতিবাচক আনন্দ। সবাই চাচ্ছে যে ২৮ বছরের এই বন্ধত্ব কেটে ডাকসু নির্বাচন হোক। গত সপ্তাহেও ডাকসু নির্বাচন নিয়ে আমরা কথা বলেছি ইয়াং নাইটে। ডাকসু নির্বাচন হতে যারা বাধ্য করলো সেই রিটকারীদের একজন ছিলেন আমাদের স্কাইপে অতিথি। আমাদের এখানে স্টুডিওতে ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি সঞ্জিত চন্দ্র দাস। ডাকসু নির্বাচন নিয়ে গত সপ্তাহে আলোচনা করছে, আজকেও ডাকসু নির্বাচন নিয়ে আলোচনা করবো। আজকে ডাকসু নির্বাচন দ্বিতীয় পর্ব শিরোনামে আমার সঙ্গে প্রথমে আছেন ফয়েজউল্লাহ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ইউনিয়নের সভাপতি। স্বাগত জানাচ্ছি। স্বাগত। এবং আছেন ছাত্র দলের প্রতিনিধিত্ব করবেন সূর্য সেন হল শাখার আহ্বায়ক কমিটির সদস্য মাহফুজ চৌধুরী। স্বাগত জানাচ্ছি। ছাত্র দল এবং ছাত্র ইউনিয়নের দুজন প্রতিনিধিকে ডেকেছি। গতদিন আমরা ছাত্র লীগের বক্তব্য শুনেছি। আজকে এই বাম ঘরানার রাজনৈতিক প্রতিনিধিদের প্রতিনিধিত্ব করবেন ফয়েজউল্লাহ এবং ছাত্র দলের কথা মাহফুজ চৌধুরী বলবেন। আমরা প্রথমেই বলছি যে এত বছর পর ডাকসু নির্বাচন হতে যাচ্ছে। ডাকসু নির্বাচন সবসময় চাওয়া ছিল। ফয়েজউল্লাহ, এখন এসে তো ডাকসু নির্বাচন দোরগোড়ায়, আমরা আশা করছি হবে, কিন্তু বিশ্ববিদ্যালয় জীবনের শুরুতে ধারণা ছিল বা বিশ্বাস ছিল কিনা যে ডাকসু নির্বাচন হতে পারে আমি শিক্ষার্থী থাকা অবস্থায়? হ্যাঁ, নিশ্চয়ই। আমি যখন বিশ্ববিদ্যালয়ে এসে প্রথম পা দিই তখন আমার প্রথমেই চাওয়া থাকে ছাত্র সংসদ নিয়ে আমার একটু আগে থেকে হচ্ছে এ ধরনের জানাশোনা ছিল। সেক্ষেত্রে আমি সবসময় খুঁজতাম যে বিশ্ববিদ্যালয়ে যে শিক্ষার্থীদের যে অধিকারের জায়গাটা, যে আমি যে কাউকে একটা কথা বলবো, আমি যে আমার যদি কোনো কিছু একটা প্রয়োজন হয় সেটি আমি কার কাছে বলবো? নিশ্চয় হচ্ছে আমার কোনো ছাত্র সংসদের নেতার কাছে। সেটি একটু প্রথম থেকে আমার ছিল যে এই জায়গাটা আমি খুঁজতেছিলাম। কিন্তু তখন আমরা যখন দেখি যে এসে আমাদের যে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, সেটি আমরা দেখি যে প্রায় দীর্ঘদিন ধরে বন্ধ। তার পরবর্তীতে হচ্ছে বিভিন্ন সময় আমরা দেখি যে তখন তো আমরা প্রথম বর্ষের শিক্ষার্থী ২০১১ সালে। তখন বিভিন্ন জনে মানে বিভিন্ন ছাত্র সংগঠন, বিশেষ করে হচ্ছে যারা লেফটিস্ট মানে বাম ছাত্র সংগঠনগুলো তখন হচ্ছে ডাকসু নিয়ে মানে তাদের যে অধিকার সেইগুলোকে নিয়ে হচ্ছে সামনের দিকে হচ্ছে আগানোর চেষ্টা করে যে ডাকসু কেন হচ্ছে না, ডাকসু অধিকার নিয়ে হচ্ছে কথা বলতে থাকে এবং ডাকসু কেন হবে না, এমনকি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে তখন থেকে এক ধরনের চাপ দেওয়ার চেষ্টা করে। তো এটা আমরা হচ্ছে প্রথম বর্ষ থেকে দেখে আসতেছি। কারণ আমাদের মধ্যে এক ধরনের জায়গা ছিল যে আমরা মনে করতাম যে একসময় ডাকসু নির্বাচন হবে, হয়তো সেটি আমি দেখে যেতে পারবো কি পারবো না, এটি হয়তো তখন এখন যে হচ্ছে এটা হয়তো তখনও কল্পনা করিনি। আমরা তখন বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে তখন যখনই যেতাম তখন বিশ্ববিদ্যালয় প্রশাসন বলতো যে হ্যাঁ আমিও চাই যে ডাকসু নির্বাচন হোক। তারপর হচ্ছে আমরা যদি হচ্ছে কখনো শিক্ষক সমিতির কাছে যাইতাম, সেও বলে যে আমিও চাই ডাকসু নির্বাচন হোক, শিক্ষার্থীরও ডাকসু নির্বাচন হোক, এটা চায়। তাহলে সেই জায়গায় হচ্ছে আমরা এক ধরনের মানে ধাঁধার মধ্যে পড়ে যেতাম। তাহলে হচ্ছে ডাকসু নির্বাচনটা হচ্ছে না কেন, এখানে আসলে কোন জায়গাটা হচ্ছে? যারা মুখে বলছে হোক সবাই, তাদের কেউ কেউ আসলে নিশ্চয় ভেতরে চাচ্ছিল না। হ্যাঁ, তখন কোনো স্বার্থের কনফ্লিক্ট আছে, সেটা একটু শুনতে চাই। হ্যাঁ, এখানে হচ্ছে বিশ্ববিদ্যালয় আসলে কাদের জন্য? বিশ্ববিদ্যালয় নিশ্চয় হচ্ছে শিক্ষার্থীদের জন্য। শিক্ষার্থী বা তারপর হচ্ছে শিক্ষক, মানে শিক্ষার্থীদের জন্য হচ্ছে শিক্ষক। এখন এখানে মানে ডাকসু তো আসলে একটা মানে এটা ছোট একটা কেন্দ্র না, এটা অনেক বড় একটা জায়গা। এখানে শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের অধিকার, অথবা আমি যদি বলি হলে সিট বন্টন, অথবা হচ্ছে আমি যদি সেটাকে যদি বলে বিতর্ক প্রতিযোগিতা, অথবা সম্পর্কিত সবকিছু মানে একাডেমিক দিকটা বাদ দিয়েও সেখানে হচ্ছে একটা রাজনৈতিক মানে জাতীয় রাজনীতিক একটা চর্চা হতো। আমরা যদি সেটাকে পিছনের দিকেও হচ্ছে আমরা ইতিহাসকে, যেমন হচ্ছে 54 যুক্ত ফ্রন্টের নির্বাচন, 62 শিক্ষা আন্দোলন, ছিল যে পক্ষটা চাচ্ছিল না ডাকসু নির্বাচন হোক, যারা 28 বছর আটকে রেখেছেন, তাদের স্বার্থটা কি ছিল আসলে
এখানে তো বিভিন্ন সময় বিভিন্ন দল হ্যাঁ, ক্ষমতা ছিল। এটা এই প্রশ্নে আসছে নিশ্চয় হচ্ছে আমাকে যদি আমরা ইতিহাসের দিকে তাহলে হচ্ছে যে মানে এই যে ধারাবাহিক আন্দোলন, যে আমরা যদি হচ্ছে স্বৈরাচার বিরোধী মুভমেন্টও দেখি, ওই দিন থেকে তো যখন যেই দিন হচ্ছে মানে বাংলাদেশ অথবা আমরা যদি ছাত্র সমাজের গণতান্ত্রিক অধিকারটা ফিরে পেলো, ঠিক ওই দিনই হচ্ছে তার পরবর্তীতে হচ্ছে শিক্ষার্থীদের অধিকারকে হরণ করা হলো, তাদের গণতন্ত্রকে। তো এখানে একটা বড় জায়গা, বড় প্রশ্ন থেকে যায়, যখন ডাকসু থাকে তখন শিক্ষার্থীরা কিন্তু শিক্ষার্থীদের অধিকারের পাশাপাশি সে জাতীয় রাজনীতি এবং হচ্ছে যে একজন কৃষক সে হচ্ছে চালের দাম পাচ্ছে কি পাচ্ছে না, সেটি হচ্ছে এখানে নিশ্চয়তা দেওয়ার একটা মাধ্যম রয়েছে, সবকিছুর একটা সবকিছু ভোকাল হয়ে ওঠে কেন্দ্র ডাকসু। রয়েছে। তো সবার মধ্যে যখন ডাকসুটা হয়ে যাবে তখন এই যে প্রক্রিয়াগুলো আর বন্ধ হয়ে যাবে, প্রতিবন্ধকতা তৈরি হবে না। তাহলে এটার পিছনে যারা ছিল নিশ্চয়ই এটা আমরা স্পষ্ট করতে পারি যে এটা হচ্ছে শুধু যারা হচ্ছে জাতীয় রাজনীতিতে আছে তাদেরও এক ধরনের প্রতিবন্ধকতা ছিল, অনিচ্ছা। আচ্ছা, ডাকসুর ভোকালটা যেন না তৈরি হয়, এজন্যই ডাকসু বন্ধ রাখা। হ্যাঁ, ডাকসুকে বন্ধ রাখা, যেন না, শিক্ষার্থীরা আপনি কি যাতে এটাকে আমরা যেটাকে মূলধারার রাজনীতি বলি, সেই মূলধারার মূল রাজনৈতিক শক্তির প্রভাব মনে করছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওরকম যেটা আসলে 90 এর দশক থেকে শুরু হয়েছে এবং পরবর্তীতে এখনো এখনো মনে করছেন? চলমান। আমরা এখন ডাকসুর দিকে যাচ্ছে। হ্যাঁ, এবং আমরা এখনো হচ্ছে আশাবাদী যে হচ্ছে ডাকসু নির্বাচনটা বিশ্ববিদ্যালয় প্রশাসন, বর্তমান বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদেরকে, মানে এটা কোনো শুধু ছাত্র সংগঠনের জন্য হচ্ছে এই নির্বাচন না, এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের 38,000 শিক্ষার্থীর জন্য হচ্ছে নির্বাচন। এবং কি আমরা যদি এটাকে এই ব্যারিয়ার হিসেবে যদি আমরা চিন্তা করি, সেক্ষেত্রে এটা নীলক্ষেত্র শাহবাগ না, টোটাল বাংলাদেশকে পুরো বাংলাদেশের হৃৎপিণ্ডের মতো হ্যাঁ, এটা বলা হয়। দর্শক, আপনারা যারা এই মুহূর্তে দেখছেন তারা টেলিফোনে অংশগ্রহণ করতে পারেন, মতামত দিতে পারেন, কোনো প্রশ্ন থাকলে যেহেতু দুটি রাজনৈতিক দলের প্রতিনিধি আছে তাদের কাছে প্রশ্নও করতে পারেন। আমাদের টেলিফোন নাম্বার স্ক্রিনে দেখছেন 0281892118। আমরা মাহফুজ চৌধুরী আপনার কাছে যাব যে জাতীয় রাজনীতিতে বিএনপি অনেকটা কোণঠাসা। আপনারা বিএনপির যে ছাত্র সংগঠন, ছাত্র দল করেন এবং এক প্রকার আপনারা কোণঠাসা বিভিন্ন কারণে, সেই কারণগুলোকে একটু পাশে সরিয়ে রেখে জিজ্ঞেস করতে চাই, ডাকসু নির্বাচন ছাত্র দলকে নতুন করে রাজনৈতিক একেবারে সরাসরি রাজনৈতিক কাজে, ছাত্র দলের যে কাজ সেই কাজে নিয়ে আসছে, কিভাবে দেখছেন? প্রথমে এটা একটা বিরাট সুযোগ আমি মনে করি ছাত্রদলের রাজনীতিতে, আমাদের ক্যাম্পাস ভিত্তিক রাজনীতিতে সক্রিয় হয়ে ওঠার জন্য একটা সুবর্ণ সুযোগ, যেটা মানে এই ডাকসু আসলে সর্বশেষ যখন ডাকসু অনুষ্ঠিত হয়, ডাকসু নির্বাচন 1990 সালে, তখন কিন্তু বাংলাদেশে তখন তো বাংলাদেশের প্রায় শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এই ছাত্র সংসদের নির্বাচনটা চালু ছিল এবং সেখানে সবকটি ছাত্র সংসদের নির্বাচনে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের একটা একচেটিয়া বিজয় ছিল, যেটাকে বলে যে ধরেন ল্যান্ডস্লাইড ভিক্টোরি। তো সেই জায়গা থেকে এবং মানে একমাত্র মানে রাজনৈতিক নেতাদের ছবি যে প্রচ্ছদে আসতে পারে, আমরা তখনকার সময়কার বিচিত্রার প্রচ্ছদে দেখেছিলাম আমানুল্লাহ আমান, খায়রুল কবির খোকনের ছবি এসেছিল, যেটা পরবর্তী অনেকটা সময় পর্যন্ত প্রায় 10 বছর 15 বছর পর্যন্ত তরুণদেরকে রাজনীতিতে নিয়ে আসার জন্য একটা বিরাট একটা ভূমিকা পালন করেছে। যে রাজনৈতিক নেতৃত্ব যে মানুষের আইকন হতে পারে, আইডল হতে পারে, এই জায়গায় একটা বড় ভূমিকা ছিল ডাকসুর। এবং এই যে কিছুক্ষণ আগে আলোচনা করছিলেন ফয়েজ ভাই যে ডাকসু যে ক্ষমতাসীনদের জন্য মানে হুমকি কিনা, তো এটা আমরাও মনে করি যে এটা আসলে যারা বুর্জোয়া শক্তি, স্পেশালি মানে আমি শব্দটা না বলে এটা বলতে চাচ্ছি, যাদের আসলে জনগণের ম্যান্ডেট নেই, তারা যখন ক্ষমতায় থাকে তখন তাদের জন্য ডাকসু বরাবরই মানে একটা বিরাট হুমকি ছিল, একটা ব্রিক থ্রেট ছিল। এটা মানে পাকিস্তানি স্বৈরশাসকদের আমলে যেমন, বাংলাদেশও যখনই যারা মানে স্বৈরশাসন যখন ছিল তখনও এবং এখন পর্যন্ত স্টিল না, ওই মুহূর্তে আমি মনে করছি যে ডাকসু মানে ক্ষমতাসীনদের জন্য বিশেষ করে সব সময় শুধু ক্ষমতাসীন না, মানে যারা রাজনৈতিক দুর্বৃত্তায়নের সাথে যারা জড়িত, যেকোনো কিছুর জন্য ডাকসু একটা থ্রেট। ছাত্ররা সবসময় থ্রেট। টেলিফোন আছে দর্শক, দর্শক আপনার নাম বলবেন, কোথা থেকে বলছেন, তারপরে প্রশ্ন বা মন্তব্য। হ্যালো, আমি শাহ আলম বলছি বরিশাল থেকে। জি, আমি আপনাদের অনুষ্ঠানের দুইজন সম্মানিত অতিথিদের উদ্দেশ্যে, একজন ছাত্র ইউনিয়নের সভাপতি ফয়জুল্লাহ এবং আরেকজন সুদর্শনের ছাত্র দলের প্রতিনিধি, দুজনের কাছে একটা প্রশ্ন করতে চাই। সেটা হচ্ছে যে বহু কাঙ্ক্ষিত ডাকসু নির্বাচন, যেটা শুধু ঢাকা ইউনিভার্সিটির ছাত্রছাত্রীদেরই দাবি না, আমরা যারা ঢাকা ইউনিভার্সিটির ছাত্রছাত্রী না তারাও চাই বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়, যেখানে ছাত্রছাত্রীদের
প্রতিনিধিত্বকারী একটা সংগঠন ডাকসু নিয়মিত নির্বাচন হবে, সেই কাঙ্ক্ষিত নির্বাচন হতে যাচ্ছে। জি সেখানে এই দুই সংগঠনের অংশগ্রহণ মানে থাকবে কিনা, নাকি জাতীয় নির্বাচনের মতো বিভিন্ন অভিযোগ ও অনুযোগের ভেড়াজালে এটা ডাকসু নির্বাচনটা প্রশ্নবিদ্ধ হবে? আচ্ছা, মানে সেই প্রশ্ন তুলে সরে যাবে কিনা, এই প্রশ্ন খুব বড় প্রশ্ন। এই জায়গায় আমি একটু কথা বলতে আচ্ছা, চাই। হ্যাঁ, শাহ আলম ভাইকে অনেক ধন্যবাদ সুন্দর একটা প্রশ্ন করার জন্য। চমৎকার প্রশ্ন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ মানে ডাকসু যখন হবে তখন সেটা বাংলাদেশের অন্যান্য সকল শিক্ষা প্রতিষ্ঠান এবং একটা সময় আমাদের দেশে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলি ওভাবে ছিল না বলে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলিতে আসলে ছাত্র সংসদ গড়ে ওঠেনি। কিন্তু আমরা এটা দেখেছি, বিশেষ করে যখন ভ্যাট বিরোধী আন্দোলন হয় প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলিতে, তখন কিন্তু এই ছাত্র সংসদ তাদের ওখানে যে মানে কতটা প্রয়োজন সেটা কিন্তু তখন খুব ভালোভাবে ধরা পড়ছে। তো এই জায়গাগুলি থেকে মানে এই ডাকসুর এই আন্দোলন এটা শুধু আমাদের ডাকসুতে বা ঢাবিকে যে সচল করবে তা না, সারা বাংলাদেশের প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রদের মধ্য থেকে নতুন নেতৃত্ব গড়ে ওঠার এবং শিক্ষার্থীদের অধিকার নিয়ে কথা বলার এই জায়গাটা কিন্তু ওই ডাকসুটা তৈরি করে দিবে। এবং একই সঙ্গে শাহ আলম ভাই মানে যৌক্তিক প্রশ্ন, এবং এই মুহূর্তে আপনি যে কোনো জায়গায় হাজারে বাজারে হাটে বাজার মানে যেখানে আপনি যাবেন যে কাউকে জিজ্ঞাসা করবেন যে ডাকসু নির্বাচন আপনার কি মত, মানে আপনি যখন কাউকে এই কথাটা বলবেন তিনি ডাকসু সম্পর্কে যতটুকুই জানেন, মানে যিনি একজন কম জানেন এবং যিনি সর্বোচ্চ জানেন, যার কাছে আপনি যাবেন তিনি কিন্তু সবার আগে আপনি এটাই বলবেন যে আরে এটা তো আবার সেই 30 ডিসেম্বরে নির্বাচন হচ্ছে, হ্যাঁ বা এরকম হচ্ছে। 30 ডিসেম্বরের নির্বাচনে বিএনপির অনেকেই 6 জন জয়ী হয়েছেন এবং ধানশীষ নিয়ে আর 9 জনের মতো 7 জন জয়ী হয়েছেন, সবকিছু মিলে। তো জয় পরাজয় এই হিসাবের বাইরে উনি প্রশ্নটা করছে যে ছাত্রদল নির্বাচনে থাকবে কিনা শেষ পর্যন্ত, বা অনেকটা আপনারা যারা ছাত্রদলের নেতাকর্মী আছেন তারা চান কিনা যে ডাকসু নির্বাচনে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ হোক ছাত্র দলের। এখন আমরা বিএনপি কে বাদ দিই, ছাত্র দল না, বিএনপি এখানে আজকের আলোচনার প্রাসঙ্গিক না, আমি ছাত্র দল নিয়ে কথা বলছি। কিন্তু দেখেন মানে আমাদের দেশে নির্বাচনটাই আজকে এমন একটা জায়গা চলে এসেছে, যে কোনো জায়গায় নির্বাচন হলে এখন আমরা সেখানে 30 ডিসেম্বর নির্বাচনের বিরুদ্ধে যেতে চান আপনারা? না, অবশ্যই না। আমরা ছাত্র দল বা বাংলাদেশ জাতীয়তাবাদী শক্তি বরাবরই নির্বাচনে যাওয়ার পক্ষে আমরা সবসময় কাজ করি, আমরা সবসময় নির্বাচন কেন্দ্রিক রাজনীতিটা করি। হ্যাঁ, সাধারণ মানুষের সঙ্গে থেকে কিভাবে নির্বাচন করে রাজনীতিটা করা যায়, কিন্তু সেই নির্বাচনটা যেন আরেকটা 30 ডিসেম্বরের নির্বাচনের জন্ম না দেয়। 73-এর ডাকসু যেরকম নির্বাচন হয়েছিল সেরকম ভোট ডাকাতির আরেকটা চিত্র যেন আমরা না দেখতে পারি, সেটা নিশ্চিত করতে হবে। সেটা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে এবং সকল এই যে ক্রিয়াশীল ছাত্র সংগঠনগুলি আছে সকলের অংশগ্রহণে যেন সেটা নিশ্চিত হয়। 73-এর ডাকসু নির্বাচনে বিজয়ী ব্যক্তি বোধহয় ধানের শীষ নিয়ে নির্বাচন করে বিজয়ী হয়েছেন সম্প্রতি জাতীয় নির্বাচনে। আমরা ডাকসুতে আমরা সবসময় বাম নেতৃত্বের একটা বাম্পার ফলাফল দেখেছি। এটা মানে বাংলাদেশে জাতীয় নির্বাচনে বামদের সেরকম জয় জয়কার না থাকলেও ডাকসুতে বামদের জয় জয়কার দেখেছি। ডাকসুতে ব্যতিক্রম কেন, কি মনে হয়? একটু ঐতিহাসিক প্রশ্ন হয়ে যাবে, তারপর কেন? এখানে প্রথমত হচ্ছে আসলে বামপন্থী যে ছাত্র সংগঠনগুলো আছে, আমি যদি ছাত্র ইউনিয়নের কথা বলি, ছাত্র ইউনিয়ন, ছাত্র ফ্রন্ট, ছাত্র ফেডারেশন, যেই বামপন্থী ছাত্র সংগঠনগুলোর কথা বলি না কেন, তারা সরাসরি মানে ছাত্রদের যে হচ্ছে চাহিদা সেই চাহিদাকে নিয়েই কথা বলে। হ্যাঁ, এটা ক্লাসরুমের সংকট, সেটা হচ্ছে নিশ্চয় সকল ওই ক্লাসরুমের সকল শিক্ষার্থীরই সংকট। তো এই সংকট নিয়ে এই বামপন্থী ছাত্র সংগঠনগুলোই হচ্ছে কথা বলে। অথবা হচ্ছে আমি যদি বলি যে বিশ্ববিদ্যালয়ে যে গবেষণা খাতে যে বরাদ্দের জায়গাটা, সেটা এখন একবারে মানে আমরা যদি বলি নগণ্য, সেই জায়গাটাকে নিয়ে হচ্ছে মানে বামপন্থী ছাত্র সংগঠনগুলোই কথা বলে। হলে সিট সংকট, সেটা হচ্ছে মানে ছাত্র সংগঠন, বামপন্থী ছাত্র সংগঠনগুলোই কথা বলে। কারণ হলের ক্যান্টিনের ডাল পাতলা কেন, এটা পর্যন্ত হচ্ছে মানে তারাই কথা বলে। সুতরাং হচ্ছে তারা একবারে শিক্ষার্থীদের যে রিলেশন, শিক্ষার্থীদের যা মানে তাদের যে চাহিদাটা, সেই জায়গাটাকে হচ্ছে তারা আমি একটা ওই জন্য আমি মনে করি যে শিক্ষার্থীরা সংযুক্ত প্রশ্ন করতে চাই। সেটা হচ্ছে যে ছাত্র ইউনিয়ন বা ছাত্র ফ্রন্ট কিংবা ছাত্র ফেডারেশন ঠিক যে ধরনের কাজগুলো করে, আমরা গত 6 মাসে ছাত্রলীগের নতুন কমিটি আসার পর দেখেছি অনুকরণ কেউ বলতে পারে যে না, তাদের একটা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমরা দেখেছি। মশক নিধন অভিযান, পরিচ্ছন্নতা অভিযান, নতুন পরীক্ষার্থীদেরকে বরণ করতে, এবং যেহেতু সংখ্যায় তারা বেশি, এটা খুব ঢাকঢোল পিটিয়ে মানে এই যে ছাত্র বান্ধব বা শিক্ষার্থী বান্ধব কর্মসূচি ছাত্রলীগও বেশ ঢাকঢোল পিটিয়ে করছে। এটা কি মানে ফিল্ডে একটা চ্যালেঞ্জ তৈরি করেছে কিনা? না, এটা আপনারা হয়তো এটাকে ভালোভাবে নেন কিনা? নিশ্চয় একটা ছাত্র সংগঠনের কাজই হচ্ছে সে ছাত্র রিলেটেড কাজ করবে। সে কখনো ছাত্রের বাইরে গিয়ে ছাত্র বিরোধী কাজ করার
নিশ্চয়ই কোনো ছাত্র সংগঠনের কাজ হতে পারে এরপরে না। আমরা হ্যাঁ, এর আগে আমরা ক্ষমতাসীনদের হ্যাঁ, এবং এটাই আমি এখন ছাত্র বা আসতেছি। শিক্ষার্থী বান্ধব কাজে কম দেখেছি হ্যাঁ, এবার কম যতটা দেখেছি। দেখছি আমি যদি হচ্ছে ছাত্রলীগকে। ছাত্রদল অথবা ছাত্রলীগকেও যদি হচ্ছে আমি চ্যালেঞ্জ ছুটে দিই যে আপনারা এই 28 বছরে এক আগস্ট মুভমেন্ট ছাড়া 2007-এর আপনি 5টা হচ্ছে এরকম আন্দোলন দেখাতে পারবেন না যে তারা হচ্ছে শিক্ষার্থীদের অধিকার নিয়ে কথা বলেছে। তাহলে সেই জায়গায় হচ্ছে এখন এই ছাত্রলীগ যে নির্বাচনের একটা যে ডাকসু নির্বাচন হবে, ছাত্র সংসদ নির্বাচন হবে, সেই সময় এসে ছাত্রলীগকেও হচ্ছে ওই জায়গায় চলে যেতে হচ্ছে। এই যে রাজনৈতিক যে সংস্কৃতি, হ্যাঁ, সেটা কিন্তু আস্তে আস্তে মানে আমি হয়তো রাতারাতি সেটাকে পরিবর্তন করতে পারবো না, সে যে একটু পরিবর্তনের দিকে যাচ্ছে এটা নিশ্চয়ই আমি তাকে হচ্ছে সেই জায়গা থেকে আমি স্বাগত জানাই। কিন্তু এখানে একটা প্রশ্ন আছে, আমি কথা বলবো মুখে, আমার হচ্ছে সব কিছু থাকবে, আমি দাবিগুলো উঠাবো, কিন্তু আমার যদি চর্চায় না থাকে তাহলে সেগুলো দাবিগুলো ভিত্তিহীন। আমি গেস্ট রুম নিয়ে সিট সংকট নিয়ে কথা বলছি, কিন্তু ঠিকই হচ্ছে আমি ওই যে গেস্ট রুমের মাধ্যমেও গণরুমের মাধ্যমে আমি সেই সকল শিক্ষার্থীদেরকে নিয়ে এসে আমি আমার ফোর্স করে মানে আমার প্রোগ্রামে নিয়ে এসে তো, তাদেরকে আবার হচ্ছে বিশ্ববিদ্যালয়ের 10% শিক্ষার্থী সরাসরি রাজনীতির সাথে জড়িত না, হ্যাঁ। বা হলে থাকা শিক্ষার্থীদের 10% সরাসরি রাজনীতির সাথে, 38,000-এর যতজন হলে থাকেন 10% সরাসরি রাজনীতির সাথে জড়িত না বা মিছিল মিটিং এ আসেন না। এই যে ফোর্সফুলি এই হ্যাঁ, শব্দটা আসলে কতটা এখানে আমি বলি, এখানে ফোর্সফুলি যেটা চেষ্টা হলেও তো চেষ্টা, এখানে আমি যে টার্মটা ইউজ করছি যে হচ্ছে গেস্ট রুম যে শব্দটা অথবা হচ্ছে গণরুম, এখানে প্রথম বর্ষ এবং দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদেরকে এক ধরনের ফোর্স করা হয়। এটা অস্বীকার মতো নতুনদেরকে। এখন প্রথম বর্ষে একজন শিক্ষার্থীর জায়গা কোনটা, তার নৈতিক বিকাশের জায়গা হচ্ছে প্রথম বর্ষের শিক্ষার্থীদের। তাহলে আমি যখন তাকে মানে একটা শিক্ষার্থীর হচ্ছে তার মুক্ত চিন্তা যেমন করার অধিকার আছে, সে একটা দলকে চুজ করার মানে সে একটা পছন্দের জায়গা আছে, ঠিক তেমনই হচ্ছে সে কোন রাজনীতি করবে কি করবে না এমনকি সে রাজনীতি বাছাই করার যে তার অধিকার আছে। তাহলে আমি না হলে ওঠার জন্য ক্ষমতাসীনদের ছাত্রদল ক্ষমতা থাকলে ছাত্রদল, ছাত্রলীগ থাকলে ছাত্রলীগ রাজনীতিগত হচ্ছে খুব প্রকাশ্য সত্য। আমি মাহফুজকে একটা অন্য প্রশ্ন করতে চাই। ছাত্রলীগ আওয়ামী লীগ ক্ষমতায়, ছাত্রলীগ ক্যাম্পাসে বেশ গুছিয়ে কাজ করছে এবং ওই যে বাম রাজনীতিবিদরা যে কাজগুলো করতো বলা হতো যেটা বাম ঘরানা কাজ, সেগুলো এখন ছাত্রলীগ করছে। এমনকি দেয়াল লিখনেও ছাত্রলীগ একে থাকার চেষ্টা করছে যেভাবে হোক। তাদের একটা ম্যাসিভ অংশগ্রহণ ক্ষমতা থাকা, ছাত্র ইউনিয়ন, ছাত্র ফ্রন্ট, তারাও সবসময় ছিল ক্যাম্পাসে, যেভাবে হোক অস্তিত্ব রেখেছে। ছাত্রদল কোনোভাবেই ক্যাম্পাসে নেই, মানে জাতীয় রাজনৈতিক কারণেই হোক যেভাবেই হোক নেই। কত বড় চ্যালেঞ্জ হবে এটা, মানে ছাত্র দলে যারা প্রার্থী হবেন হল সংসদগুলো নির্বাচনে দেওয়া ডাকসু নির্বাচনে। হ্যাঁ, শুরু করছি যে আপনারা যখন আমাদের বিশ্ববিদ্যালয়ে ছিলেন সাধারণ ছাত্র হিসেবে, তখন বিএনপি ক্ষমতায় ছিল। বিএনপির ক্ষমতার একটা বড় সময় 2005 থেকে, দুঃখিত 2001 থেকে 2006, আমি বলবো যে 8 পর্যন্তই ছিল। কারণ হচ্ছে 2006 বিএনপি ক্ষমতা থেকে চলে গেল, তখন আওয়ামী লীগ ক্ষমতা আসেনি, তখনও কিন্তু ছাত্র দলের প্রভাব হলগুলিতে ছিল। কিন্তু তখন আমি প্রত্যেকটা হলের নাম ধরে ধরে বলতে পারবো, যেই হলের ছাত্রলীগের প্রেসিডেন্ট হলে ছিলেন, জিয়া হলের জিকু ভাই সবসময় জিয়া হলে থাকতেন। আমি বলছি এখন বাস্তবতায় আমি ছাত্র দলের কাউকে হলে পাচ্ছি না। হ্যাঁ, হলে যে পাচ্ছি না এই জায়গাটায় আমি আসছি, যে তখন কিন্তু ছাত্রলীগের নেতারা হলে থাকতে পারতেন, তাদের জন্য আলাদা সিট বরাদ্দ ছিল, আলাদা রুম ছিল। যে ছাত্রলীগের হয়তো অল্প ছিল, গুটি কয়েক ছিল, কিন্তু বর্তমানে ছিল, সব হলে ছিল না, এটাই মোটামুটি না ভাই, অনেক হলেই ছিল, মোটামুটি আমরা বলতে পারি তখনকার সময় অনেকগুলি হলেই ছিল। আচ্ছা, হোয়াটএভার, এটা অন্য বিতর্কে আমরা না যাই, মানে যেখানে মূল আলোচনাটা, যে ধরেন যে তখন ছাত্ররা থাকতে পারতো, ছাত্রলীগ যারা করছে তারা থাকতে পারতো। কিন্তু আমরা দেখি ধরেন আমাদের ছাত্রদেরকে, মানে যারা ছাত্রদল করছে, লাইব্রেরির ভেতর থেকে তাকে মারতে মারতে নিয়ে প্রক্টরের গাড়িতে করে নিয়ে শাহবাগ থানায় তাকে একদম গারদে পুড়িয়ে দিয়ে আসা হচ্ছে। এটা নিয়ে বলা হচ্ছে যে পেট্রোল বোমার হামলার চিহ্নিত আসামি এবং ক্যাম্পাসে পেট্রোল বোমা বা ককটেল বিস্ফোরণের আসামি একটা নির্দিষ্ট ঘটনা। আপনি যেটা বললেন নির্দিষ্ট ঘটনা, ঢাকা বিশ্ববিদ্যালয়ে শেষ কবে কোন শিক্ষার্থী ককটেলবাজি দেখেছে বা পেট্রোল বোমা দেখেছে, এটা কিন্তু একটা বিরাট প্রশ্ন। যে ঘটনার কথা বললেন তিনি তালিকাভুক্ত আসামি, এখন নাম তার নামই মামলা আছে আমি যতদূর জানি। কজনের নাম ভাই? না, আপনি যে ঘটনার কথা বললেন সেই ঘটনা একটা নির্দিষ্ট আসামিকেই নিয়ে শাহবাগ থানা যাওয়া হয়েছে। আমি সেই প্রশ্ন আসছি না, আমার প্রশ্নটা হচ্ছে যে এই যে আপনারও হচ্ছে সূর্য সেন হল আহ্বায়ক কমিটির আপনি সদস্য। আপনি সূর্য সেন হলে ছাত্রদের একটা কমিটি, যেটা হয়তো কমিটিগুলো এখন আচ্ছা ভাই, আমি সূর্য সেন হলের আমার কথা দিয়ে বলি। কারণ আমি কলেজে থাকতে বিতর্ক করতাম, আমি ঢাকা কলেজ ডিবেটিং সোসাইটির প্রতিষ্ঠাতা প্রচার সম্পাদক ছিলাম। মানে আমরা ক্লাব ফাউন্ডিং
মেম্বার হিসাবে। তারপর আমি একটা স্পন্দন ডিবেটিং সোসাইটির সেক্রেটারি ছিলাম। আমি স্কুল লাইফ থেকে বিতর্ক করে আসি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসে আমি বিতর্ক করতে আসলাম, তখন যেহেতু আমি আগে বিতর্ক করে আসছি এই জন্য কিন্তু আমাকে অনেক বিশ্ববিদ্যালয়ের বড় ভাইরা অনেকে স্বাগত জানালো। কিন্তু কিছুদিন পরে উপরের মহল থেকে নির্দেশ আসার কারণে আমি আর বিতর্কে যেতে পারলাম না। আমি নাটক করতাম আগে থেকে, নাট্য মানে থিয়েটার করতাম। এখানে এসে আমি কিছুদিন আগে একবার একটা নাটক করছি, কিছুদিন রিহার্সেলে গেলাম, তারপর থেকে উপরের মহলের নির্দেশে, উপরের মহল বলতে আপনি তো জানেন কারা উপরের মহল, উপরের মহলের নির্দেশে আমি নাটকে মানে নাটকটা না, আমি তো পর্যন্ত এই করতে পারলাম বাস্তবতা না। স্বীকার করে এখন নিয়ে এই বললাম যে বাস্তবতা, এই হ্যাঁ, এই চ্যালেঞ্জটা আমি আপনারা বলছি। প্রার্থী দিবেন কিভাবে, শিক্ষার্থীদের কাছে যাবেন হ্যাঁ, কিভাবে? এই যে ভাই প্রার্থী দেব কিভাবে, এই যে তারপরেও তো আমরা আমার মতো আচ্ছা, আমরা একটা বিরতি নিয়ে আসি। আমি প্রশ্নটা মনে হয় নির্দিষ্ট উত্তর চাই, আমরা ছোট্ট বিরতি নিয়ে আসি, আশা করি সঙ্গে থাকবেন। দর্শক, একবার স্বাগত জানাচ্ছি ডাকসু নির্বাচন দ্বিতীয় পর্ব। কারণ প্রথম পর্ব করেছি গত সপ্তাহে, এই সপ্তাহে দ্বিতীয় পর্বে আমাদের ছাত্র দল এবং ছাত্র ইউনিয়নের একজন করে প্রতিনিধি আছেন। ডাকসু নির্বাচন দোরগড়ায়, ডাকসু নির্বাচনকে ত্বরান্বিত করতে ইয়াং নাইট ডাকসু নির্বাচনের সাথে একেবারে খুব সরাসরি বলে ফেললাম। এই জন্যই ডাকসু নির্বাচন নিয়ে আমাদের পরপর দুই পর্ব। আমরা মাহফুজের সাথে কথা বলছিলাম, ছাত্র দলের আহ্বায়ক কমিটির সদস্য, সুদর্শন হল, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার। প্রশ্নটা হচ্ছে যে এখন কোনোভাবেই আপনারা ক্যাম্পাসে থাকতে পারছেন না, এটা বাস্তবতা এবং সত্য বাস্তবতা। ডাকসু নির্বাচনের প্রার্থী হওয়াটা কত বড় চ্যালেঞ্জের, যেখানে আপনারা ক্যাম্পাসে থাকতে পারছেন না, এবং এখানে এই পরিস্থিতিতে আপনাদের স্ট্র্যাটেজি ঠিক হয়েছে কিনা, নাকি স্ট্র্যাটেজি ছাড়াই? যে কথা বলছিলাম যে আমরা এত কিছুর পরও কিন্তু আমি মাহফুজ ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাচ্ছি, আমি ছাত্র দলের কথা বলছি। আমার মতো অসংখ্য যারা জেল খেটে এসছেন, ছাত্রলীগের নিপীড়নের শিকার হয়েছেন, টিএসসিতে বসে যাদেরকে মারা হয়েছে শুধুমাত্র ধরেন বন্ধু বান্ধব মিলে আড্ডা দিতে যাওয়ার কারণে। আমরা এই একই ঘটনা ছাত্রদল ক্ষমতা থাকা অবস্থায় করেছে, ছাত্রলীগ ক্ষমতা থাকা অবস্থায় করছে, এই ইতিহাস শুনতে চাই না। আমি ইতিহাস বলছি না, আমি এটাই বলছি যে এর মধ্য দিয়েও কিন্তু আমরা সবাই আছি। হ্যাঁ, আমরাও প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছি যে আমরা ক্যাম্পাসে কিভাবে সবাই একসাথে থাকা যায়, একসাথে যাওয়া যায়, এবং এর মধ্য দিয়ে আমরা প্রত্যেকটা হলে কিভাবে সর্বশক্তি দিয়ে প্যানেল দেওয়া যায় তার জন্য আমরা ইতোমধ্যে নিজেরা মিটিং করেছি। আমাদের একটা আচ্ছা, মানে হচ্ছে ফুল ফোর্স নিয়ে ছাত্রদল চেষ্টা এবং করছে। আমাদের মধ্যে একটা আমরা কমিটি জাতীয় নির্বাচনে দেখেছি বিএনপির ফুল ফোর্স ছিল না, এটা খুব প্রকাশিত সত্য। বিএনপির সিনিয়র নেতারা এখন সমালোচনা করছেন, কেউ নির্বাচনে যাওয়ার পক্ষে, কেউ না যাওয়ার পক্ষে, কেউ নির্বাচন থেকে অর্ধেক পথে সরে আসার পক্ষে, কেউ কেউ পছন্দের আসন না পায়, খুব বিখ্যাত নেতারা নির্বাচন করেন নানা রকম। ডাকসুর ব্যাপারে একটা সর্বজন সম্মতি আছে আমাদের দলে যে আমরা সবাই ডাকসু নির্বাচন করব। এর জন্য আমরা আমাদের সকলের মধ্যে যেই মানে একটা উদ্দীপনাও তৈরি হয়েছে এবং আমরা সবাই প্রস্তুত। এবং ছাত্রদের সঙ্গে আমরা কথা বলছি, সাধারণ শিক্ষার্থী বা যারা ছাত্রদল সমর্থক তাদের সঙ্গে আমরা কথা বলছি কিভাবে আমরা যদি নির্বাচনটা সত্যি হয় সত্যিকার অর্থে, তখন আমরা কিভাবে। খুব কঠিন প্রশ্ন করবো, আপনার জন্য খুবই কঠিন উত্তর দেওয়া হবে আমি জানি। এইরকম প্রস্তুতির মধ্যে যদি বিদেশ থেকে কোনো ওহি আসে যে না, ডাকসু নির্বাচন করা যাবে না, ছাত্র দলের তখন মনোভাব কি হবে? বিদেশ থেকে ওহি আসুক আর আসমান থেকে ওহি আসুক, ব্যাপারটা হচ্ছে যে ছাত্র দল আমরা বরাবরই ছাত্রদের মানে কনসার্নে বা আমাদের ছাত্রদের মানে মাঠে গড়ার দল। যেমন আমি যদি ছাত্র দলের শুরু থেকে বলি, প্রথম যখন ছাত্র দল ডাকসু নির্বাচন অংশ নেয় 1980 সালে, আমরা মাত্র 4টা কি 5টা হলে আমরা তো বিজয় লাভ করেছিলাম, কিন্তু তখন কিন্তু বিএনপি ক্ষমতায় ছিল, হ্যাঁ, এবং প্রেসিডেন্ট জিয়া তখন ক্ষমতায় ছিলেন। তো তদুপরি কিন্তু তখন মানে সরকারি যে আনুকূল্য নিয়ে বা আমাদেরকে যে থাকতে হয়েছে তা কিন্তু করতে হয়নি, বরং পরবর্তীতে মানে শুধুমাত্র ছাত্রদের, কারণ তখন ছাত্রলীগের প্রতি বা ছাত্রদলের বয়স খুব কম, হ্যাঁ, মাত্র 1 বছর 2 বছরের জায়গায়, সেই জায়গায় কিন্তু আমরা ছাত্রদল প্রায় 300 মানে 350 ছাত্র সংসদের মধ্যে প্রায় আমরা 350 ছাত্র সংসদে বিজয়ী হই, মানে সারা বাংলাদেশে, শুধু ঢাবিতে না, মানে ডাকসু সহ রাকসু জাকসু যত জায়গায় ক্ষমতায় থাকার সুফল এক প্রকার। কারণ এত দ্রুত তো একটা ছাত্র সংগঠন বিকশিত করে না, যাই হোক সেই সুফল এখন হয়তো অন্য কেউ পাবে। আবার তার 12 বছর পরেও কিন্তু আমরা আমানুল্লাহ আমান এবং খায়রুল কবির খোকনের নেতৃত্বে ডাকসু সর্বশেষ যে ইলেকশন হয়েছে সেখানে কিন্তু আমরা একচেটিয়া বিজয় পেয়েছি, সেটা কিন্তু ক্ষমতায় না থাকার পরেও সেই ইতিহাসগুলো খুব আন্দোলিত করছে ছাত্র দলকে, অনুপ্রেরণা যোগাচ্ছে। আচ্ছা, আমরা এখন খুব কনক্রিট কিছু জায়গার শেষ পর্যায়ে চলে এসেছি। খুব আলোচনা চলছে এবং পরিষদের সভা হলো, সেখানে দুটা বিষয় খুব বড় সড়ভাবে আলোচনা হচ্ছে, কারা প্রার্থী হবেন বা ভোটার হবেন, এবং ভোট কেন্দ্র হলের বাইরে আনার দাবি করেছেন। একটু সংক্ষেপে দাবি দুটার কারণ শুনতে চাই এবং কি দাবি।
প্রথমত হচ্ছে আমরা ভোট কেন্দ্র হচ্ছে হলের বাইরে থেকে একাডেমিক ভবনগুলোতে আনার দাবি জানিয়েছি। সে জায়গায় হচ্ছে সবচেয়ে বড় কারণ যেহেতু হচ্ছে সবগুলো হলে সকল ক্রিয়াশীল ছাত্র সংগঠনের সহাবস্থান নেই। আরেকটি কারণ হচ্ছে যদি এমনও শিক্ষার্থী আছে যারা হচ্ছে হলের ভিতরে অবস্থান করছে কিন্তু তাদের যে মত প্রকাশের জায়গাটা, আমি যদি হচ্ছে একটু মানে পিছনে যাই, যেমন নিরাপদ সড়ক আন্দোলনের সময় হচ্ছে ফেসবুকে লেখালেখির জন্য রনি নামে এফএইচ হলে একজন শিক্ষার্থীকে মারধর করে, সারা রাত ধরে মারধর করে হচ্ছে পরের দিন পুলিশের কাছে মানে থানায় তাকে সুপর্দ করা হয়। এই যে মত প্রকাশের জায়গা, মানে সহাবস্থান শুধু হচ্ছে হলে থাকাটাকে বোঝায় না, যদি হচ্ছে সে মত প্রকাশের জায়গা অথবা তার যে হচ্ছে কথা বলার জায়গাটাও যদি সে না থাকে, এই যে একটা ভীতি সঞ্চার, হ্যাঁ, সেটি যদি হচ্ছে তৈরি করে রাখে, তাহলে এটি কখনো আমার সহাবস্থানকে আমরা খুব একটা প্রশ্ন আছে এই জায়গায়, সেটা হচ্ছে যে 19টি হল, 19টি হলের ভোট কেন্দ্র যদি হলেও হয়, সেই ভোট কেন্দ্র পাহারা দেওয়ার মতো জনবল এই বাম জোটের, আমি যদি ছাত্রদলকে বাদ দিই, বাম জোট তো অন্তত ক্যাম্পাসে থাকতে পারছে, রাজনীতি করতে পারছে, এই ভোট কেন্দ্র পাহারা দেওয়ার মতো জনবল কি বাম জোটে নেই? আমরা হচ্ছে যেটা জাতীয় নির্বাচনে অনেকে ছিল না, প্রশ্ন হচ্ছে নিশ্চয়ই পোলিং এর ভোট জন্য কেন্দ্র পায়নি অনেকে। পাহারা দেওয়া হচ্ছে ছাত্র ইউনিয়ন অথবা ছাত্রলীগের কাজ না, এটা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাজ। না, বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে নিজেদের পাহারা আমি কেন ব্যবস্থা আছে পাহারা কিনা? দিব? আমি প্রথমত তো হচ্ছে এই জন্য আমি সহাবস্থানটা নিশ্চিত করব, নিশ্চিতের মধ্য দিয়ে হচ্ছে আমরা যাতে সুন্দর একটা ডাকসু নির্বাচন দিতে পারি। তাই ভোট কেন্দ্র পাহাড়ের কথা কেন আসছে? মানে কি আপনারা আরেকটা পাহারা ভোট তো ডাকাতি? না, মানে যে কারণে ভোট কেন্দ্র পাহারা, মানে কি আরেকটা মানে ভোট ডাকাতি যে কারণে পরিকল্পনা কি আপনারা হচ্ছে? ভোট কেন্দ্র বাইরে যাচ্ছেন, ঠিক সেই কারণে আমরা আমি বলছি যে ওটাই বলছি যে আগে সাধারণ নিশ্চয় ছাত্ররা হচ্ছে- ভোট দিবে, হ্যাঁ, অধিকার প্রতিষ্ঠিত করবে, সেটা নিশ্চিত করার মতো প্রতাপ কি বাম আমরা সংগঠনগুলো হচ্ছে নেই? না, আমরা হচ্ছে সেই প্রতাপ না, আমরা শুধু ছাত্র সংগঠন হিসেবে হয়তো আমাদের লোকসংখ্যার দিক থেকে একটু কম হতে পারে, কিন্তু সেখানে সাধারণ শিক্ষার্থীদের একটা বড় অংশ আমাদের, মানে সাধারণ শিক্ষার্থীর বড় অংশ না, আমি মনে করি যে হচ্ছে সকল সাধারণ বেশিরভাগ। শিক্ষার্থীদের হচ্ছে আমাদের প্রতি হচ্ছে সমর্থন আছে। আচ্ছা, সেই এটা সেই তো ক্ষেত্রে- ছাত্রদল বলবে তাদের প্রতি হ্যাঁ, আছে আছে, না, যেহেতু হচ্ছে আমি আমরা বলছি যে নিরাপদে ভোট দেওয়ার বিষয়, নিরাপদে ভোট, এটা বিশ্ববিদ্যালয় আসলে প্রশাসন হচ্ছে নিশ্চয়তা দিবে। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে দাবি জানাবো, নিশ্চয়ই আমরা ভোট কেন্দ্র পাহারা দেওয়ার জন্য আমরা চাই না ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই ধরনের ঘটনা ঘটুক। আচ্ছা, হ্যাঁ, আমরা চাই হচ্ছে যেই দলেরই প্রার্থী হোক না কেন, যে সাধারণ শিক্ষার্থীও যদি প্রার্থী হয়, তার হচ্ছে নিশ্চয় হচ্ছে ওখানে ভোট দেওয়ার অধিকার যেমন রাইট আছে, ঠিক প্রার্থী হওয়ারও হচ্ছে রাইট আছে। তো সেই জায়গাটা তাহলে নিশ্চিত আপনারা করবো চাচ্ছেন হচ্ছে ডিপার্টমেন্ট ওয়াইজ ভোট কেন্দ্র, হ্যাঁ, ভোট কেন্দ্র হবে, কিন্তু যেহেতু হচ্ছে এখানে কিন্তু ছাত্র সংসদ আবার হল সংসদ নির্বাচন হবে, হ্যাঁ সেটা ডিপার্টমেন্ট ওয়াইজ ভোট কেন্দ্র কিভাবে হবে? হ্যাঁ, এখানে হচ্ছে যদি আপনি ছাত্র সংসদের ভোট যদি হলের ভিতরে নিতে পারেন, তাহলে হল সংসদ এবং ছাত্র সংসদের ভোট কেন হচ্ছে আপনি বাইরে নিয়ে আসতে পারবেন না? আমি 95-তে যখন হচ্ছে তফসিল ঘোষণা, মানে তার আপনারা কি মনে করছেন যে যদি একাডেমিক ভবনে ভোট কেন্দ্র হয়, তাহলে ভয়ভীতি ছাড়াই বা কারো প্রতাপ ছাড়াই ভোট গ্রহণ সম্ভব হবে? একাডেমিক ভবনে কি তাহলে এগুলো কার্যকর না? হলে যেটা এইখানে কার্যকর, হচ্ছে একটা বড় অংশ যে মানে যেহেতু আমার হচ্ছে প্রায় অধিকাংশ শিক্ষার্থী অনাবাসিক, মানে হলের বাইরে থাকে, প্রায় 60% শিক্ষার্থী। তো সেক্ষেত্রে অনেক যারা হচ্ছে বাসায় থাকেন অথবা অনাবাসিক হলের শিক্ষার্থী সাথে খুব তার- বেশি সম্পর্কিত হ্যাঁ, না। সম্পর্কিত না, সে কিন্তু হলে তার যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতাটা তার মানে সে জানে না অনেক কিছু। আচ্ছা, তো সে হলে ঢুকতে সবকিছুর অনেক জন্য সময় আপনারা হচ্ছে যাচ্ছেন একাডেমিক একাডেমিক ভবনে, ভবন, যাতে ছাত্র হচ্ছে দলেরও অন্তত মনে হয় একই দাবি। নির্বাচনের আরেকটা জন্য। বিষয় নিয়ে কথা হচ্ছে, সেটা হচ্ছে ভোটার কারা হবে। এক্ষেত্রে প্রায় একই ধরনের মতামত মনে হয় ছাত্র আমরা ইউনিয়ন। হচ্ছে আমরা যেখানে বলেছি যে হল সংসদ ফি, ছাত্র সংসদ ফি যে দিবে সে হচ্ছে ভোটার এবং প্রার্থী হতে পারবে। আমরা প্রথমত চাই হচ্ছে ছাত্র দলের এক্ষেত্রে অবস্থান কি? ভাই, আমি একটু ভোট কেন্দ্র নিয়ে যে কথাটা বার বলা খুব হচ্ছে, সংক্ষেপে। হ্যাঁ, খুব সংক্ষেপে বলছি। বিশ্ববিদ্যালয়ে যতগুলো নির্বাচন হয়, মানে শিক্ষক সমিতির নির্বাচন বলেন আপনি, কর্মচারী কর্মকর্তাদের যে নির্বাচন হয়, প্রত্যেকটা নির্বাচন কিন্তু টিএসসি কেন্দ্রিক হয়, অন্য কোথাও কিন্তু হচ্ছে না। তো এরকম, তো তাহলে ছাত্র সংসদের নির্বাচনটা কেন হলের বাইরে যেতে পারবো না? এটা কিন্তু একটা বিরাট প্রশ্ন। আচ্ছা। এবং যেহেতু ভাইও অনেক বললেন শিক্ষার্থী যে হলের বাইরে খাবার খেতেও বেরোয় না, ছাত্রলীগ না, কিন্তু এটাও খাবার- সত্যি কথা। ভাই, আপনি একদিন ভোট দিবেন, হ্যাঁ, ডাকসু নির্বাচন আপনার একদিন, আপনার এত আকাঙ্ক্ষা, আপনি এটার জন্য আপনার ঈদ, সেদিন আপনি ভোট দিতে বের হবেন না? মানে এটা কেমন কথা? যেমন যারা বাইরে থাকছে, ধরেন যে ছেলেটার বাসা উত্তরা, সে তো উত্তরা থেকে ভোট দিতে এখানে আসবে, আর আপনি শুধু হল থেকে বেরে গিয়ে ভোটটা দিবেন, আপনি লুঙ্গি পরে দিতে আসেন, আসে না, কিন্তু তো খুব বাইরে আসেন। সত্যি কথা যে বাইরে ভাত খেতেও বেরোয় না অনেকে হ্যাঁ, হল ভাত ছেড়ে। খেতে আসেন না, না, এখানে এটা একাডেমিক সত্যি। ভবনগুলোতে আচ্ছা, আরেকটা 95 বিষয় নিয়ে ছাত্রলীগও আমরা চেয়েছিল। যে মাহফুজের প্রশ্ন কাছে ছিল আরেকটা যে বিষয়। ভোটার কারা হতে পারবে, হ্যাঁ, ভোটার এখানে কারা। ছাত্র দলের বক্তব্য খুবই সুস্পষ্ট এবং সহজ। মানে আমরা কিন্তু অন্যদের মতো জটিল বক্তব্য দিইনি যে ভাই কেউ বলছে সেশন ওয়াইজ, কেউ বলছে ভাই আমার সেশন যাতে থাকে, কেউ বলছে ভাই আমার বয়স অনুযায়ী করে দেন চাকরির মতো। কিন্তু আমাদের বক্তব্য হচ্ছে ভাই যারা ভোটার হতে পারবে, হ্যাঁ, তারাই যেন প্রার্থী হতে পারে। ভোটার কারা হতে পারবে এক্ষেত্রে ছাত্র দলের বক্তব্য কি? বিশ্ববিদ্যালয়ের যে কোনো সাধারণ শিক্ষার্থী যারা
মানে ছাত্র সংসদের ফি প্রদান করেন, ডাকসু আচ্ছা এবং মানে ছাত্র সে ফি প্রদান করেন। সান্ধ্যকালীন মাস্টার্স হোক পিএইচডি হ্যাঁ, হোক মানে এমফিল বিষয় হচ্ছে হোক ভাইয়া, প্রার্থী করার জন্য তার উপরে যে বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতা চাপিয়ে দিয়ে, ছাত্র দলের তাহলে প্রার্থী দেওয়ার একটা সুবিধাও হয় বোধহয়। না এখানে ছাত্র তো দলের আমাদের বেশিরভাগই তো বয়স বেশি। ওরা তো শিক্ষার্থী, মানে তারা তো শিক্ষার্থী না। না আপনি যাদের কথা বলছেন, সান্ধ্যকালীন কোর্সের শিক্ষার্থী কিংবা কোথাও মাস্টার্স কোনো বিশেষায়িত মাস্টার্স করছে, মানে ব্যাপারটা হচ্ছে প্রথমত সান্ধ্যকালীন কোর্সে কতজন আমাদের সকল শিক্ষার্থী কি ভর্তি আছেন কিনা, দ্বিতীয়ত এখন ধরেন আজকে যদি তফসিল ঘোষণা হয় তাহলে কালকে কি সবাই এসে সান্ধ্যকালীন কোর্সে ভর্তি হতে পারবেন কিনা, আচ্ছা তারা এই জায়গা থেকে বলছেন না ব্যাপারটা। আচ্ছা এই এই ব্যাপারটা গ্রাউন্ড হচ্ছে- থেকে না, হ্যাঁ, এই যে গ্রাউন্ড থেকে মোটামুটি একই জায়গায় ছাত্র ইউনিয়ন ভোটার আমরা তো হচ্ছে সান্ধ্যকালীন কোর্সের বিষয় হচ্ছে আমরা একটু ক্লিয়ার করি। এই ব্যাপারটা একটু যেটা সান্ধ্য- কনফ্লিক্টিং, মানে ওনারা চাচ্ছেন সান্ধ্যকালীন কোর্স না থাকুক, না মানে এটা নিয়ে থাকুক। আমরা আন্দোলন করি, কিন্তু এখন আবার বিশ্ববিদ্যালয় কখনো একবেলা সবাইকে- প্রাইভেট একবেলা হচ্ছে পাবলিক, না সেটা তো আপনার সবসময় দাবি সান্ধ্যকালীন কোর্স না থাকুক, ছাত্র ইউনিয়নের দাবি। বিশ্ববিদ্যালয় তারা ভোটার হতে পারবে কিনা সে বিষয়ে আপনাদের বিশ্ববিদ্যালয় নির্ধারণ করবে যে তার থেকে যে টাকাটা নিয়েছে। আপনাদের মন্তব্য কি? না নিশ্চয় না, আমরা হচ্ছে চাই না চান যে না? আমরা চাই না সে আচ্ছা, হচ্ছে আমরা যে শেষ করি সে আজকে আর পাবলিক সময় নেই। প্রাইভেট যে আমার কাছে ক্লিয়ার যে সান্ধ্যকালীন কোর্সের শিক্ষার্থীরা অন্তত রাষ্ট্র নির্বাচনে ভোটার হোক, এটা ছাত্র ইউনিয়ন চায় না। না আমরা অন্তত চাই চাই না। না, আচ্ছা। যদি তাকে হচ্ছে আরো অনেক পাবলিকলি কিছু হচ্ছে তাকে হয়তো শিক্ষা দান শোনার করুন। ছিল। রাষ্ট্র নির্বাচন সামনে মার্চের মধ্যে হবে, আশা করি তার মধ্যে আরো সুযোগ হবে রাষ্ট্র নির্বাচন নিয়ে কথা বলার জন্য। আজকে এখানে বিদায় নিচ্ছি, ভালো থাকবেন।